করোনা সংকটে লিজের কিস্তি রক্ষণাবেক্ষণ ও ব্যাংক ঋণের ব্যয় সামাল দিতে পারছে না বিমান সংস্থাগুলো, আলাদা প্রণোদনা প্যাকেজ দাবি। বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা এপ্রিল মাসে পাবেন বেতনের 60%। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত, আজও পরবর্তী করণীয় নিয়ে বসবেন দুপক্ষ। করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা খুলনার পাটকল শ্রমিকরা, বিপাকে চিংড়ি চাষিরা, কর্মহীন 23,000-এর বেশি শ্রমিক। এবং কিশোরগঞ্জে বোরোর বাম্পার ফলন হলেও নেই ধান কাটার শ্রমিক, ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা। নওগাঁয় কাজ শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা কৃষি শ্রমিকরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। করোনা সংকট মোকাবেলায় সরকারের ঘোষিত ব্যাংক ঋণে 4.5% সুদের হার অনেক বেশি বলে মনে করছে দেশীয় বিমান সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী চলতি মূলধনের 30% ঋণ পাবে সংস্থাগুলো, যা অপ্রতুল বলে দাবি এয়ারলাইন্সগুলোর। পর্যাপ্ত ঋণ না পেলে জরুরি খরচ মিটিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া কঠিন হবে বলে জানান তারা। এ খাতের জন্য পৃথক প্রণোদনা প্যাকেজ চান খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রায় 1.5 মাস ধরে বিমান চলাচল বন্ধ থাকায় অস্তিত্ব সংকটে দেশি 4টি বিমান সংস্থা। আয় না থাকলেও উড়োজাহাজ লিজের কিস্তি, রক্ষণাবেক্ষণ, বিমানবন্দরের চার্জ, কর ও ব্যাংক ঋণ পরিশোধের বিপুল ব্যয় রয়ে গেছে। এই সংকটে সরকার ঘোষিত 4.5% সুদে ঋণ সুবিধা এয়ারলাইন্সগুলোর জন্য যথেষ্ট নয়, এমন দাবি বিমান সংস্থাগুলোর। 18টি উড়োজাহাজের বড় বহর নিয়ে বেশি বিপাকে আছে বাংলাদেশ বিমান। চলতি মাসে 628 কোটি টাকা ব্যয় থাকলেও করোনার কারণে আয়ের পথ প্রায় বন্ধ। প্রতিষ্ঠান চালাতে সোনালী ব্যাংকের কাছে 1,500 কোটি টাকা ঋণ চেয়েছে সংস্থাটি। এই মাসে আমার এয়ারক্রাফট মেনটেনেন্সের জন্য লাগবে 266 কোটি টাকা, যে স্থায়ী পরিচালন ব্যয় আছে 200 কোটি টাকা, সব মিলে প্রায় 628 কোটি টাকা। লোন স্যাংশন হওয়ার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ কতটুকু আমরা বেতন ভাতা খাতে খরচ করতে পারবো। বিমানবন্দরের সব ধরনের চার্জ ও কর মওকুফের পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় জেট ফুয়েলের দাম কমানোর আহ্বান এয়ারলাইন্সগুলোর। ফিউলের দাম কমে গেছে, আমরা চাচ্ছি এখন ইম্পোর্ট দামে যেটা ফিউল আছে সেটা দেওয়া হোক। ল্যান্ডিং পার্কিং চার্জেস, সারচার্জের ইন্টারেস্ট আছে, ওগুলি মাফ করে দেওয়া হোক। সরকারি ট্যাক্স এটা আপাতত স্থগিত করে রেখে দিলে অনেক লাভ হবে। বিমানবন্দরের চার্জ কমানোর বিষয়ে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে কোন কোন ব্যাপারে কোন চার্জগুলোকে মওকুফ করা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রস্তাবনা আমরা পেশ করেছি। যা যদি অনুমোদিত হয়ে আসে তখন আমরা দেখব যে কোন এয়ারলাইন্সকে কী ধরনের সুবিধাদি দেওয়া যায়। দেশে বিমান পরিবহন খাতে 70% ব্যবসা বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আজও ঢাকার প্রবেশপথগুলোতে মানুষের আনাগোনা বেড়েছে। এই মুহূর্তে গাজীপুরে আছেন রিপোর্টার, এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, রাজু, আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু আমি এই নারায়ণগঞ্জের যে প্রবেশ মুখগুলি রয়েছে, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, সেখানকার ছিলাম আমি এবং দেখেছি যে এখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ঢাকায় প্রবেশ মুখের যেই তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সরকার যে নির্দেশনা রয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, ঘরে অবস্থান করার জন্য এবং ঢাকার ভিতরে ঢোকা এবং বের হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু হাইওয়ে পুলিশ আমরা দেখেছি যে তারা দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি গাড়ি তারা তল্লাশি করছেন। যারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং যারা অপ্রয়োজনে ঢাকা ঢোকার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। একটা বিষয় জানেন যে গত পরশু দিন থেকে, অর্থাৎ 3 দিন যাবৎ গার্মেন্টস খুলে দেওয়ার কারণে আমরা দেখেছি যে এই ঢাকায় ঢোকার পথে কিছু চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপ কিন্তু আমরা আজকেও লক্ষ্য করেছি সকাল থেকে। যদিও একটু বেলা গড়িয়েছে, এখন সেই ঢোকার চাপটা কিছুটা কমেছে, কিন্তু গার্মেন্টসের শ্রমিকদের ভিড় কিন্তু সকাল থেকে দেখেছি। গতকালকে যেমন ছিল, গত পরশু যেমন ছিল, আজও ঠিক তেমনই কিন্তু সেই শ্রমিকদের দেখেছে ঢাকা ঢোকার চেষ্টা করেছেন বিভিন্ন পথে। তারা পায়ে হেঁটে কিংবা কোনো গাড়িতে, কোনো পিকআপে
কোনো না কোনো বাহন তারা ঢোকার চেষ্টা করেছেন এবং ঢুকেছেন তারাও। এবং সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বক্তব্য ছিল যেহেতু গার্মেন্টস কিছুটা খোলা রয়েছে এবং তারা ঢুকছেন, সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন অযৌক্তিক কারণে কাউকে ঢুকতে না দেয় এবং যদি কোনো প্রয়োজন থাকে তাহলে তারা ঢুকতে পারবেন, এই ধরনের বিষয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে ছিলেন। এবং একই সঙ্গে একটি বিষয় বলে রাখতে চাই যে যারা অপ্রয়োজনীয় এখনও পর্যন্ত আমরা দেখেছিলাম যে কিছু গার্মেন্টস খোলা রেখেছে এই নারায়ণগঞ্জ এলাকায় দেখেছিলাম এবং সুশৃঙ্খলভাবে সেই গার্মেন্টসের শ্রমিকদের ভিতরে ঢোকানোর চেষ্টা আমরা দেখেছি। এবং কিছু কিছু গার্মেন্টসে আমরা কিছু অভিযোগ এই কিছুক্ষণ আগে পেয়েছি, যেই অভিযোগগুলি হচ্ছে যে কয়েকটি গার্মেন্টসে গত 3 মাস যাবত বেতন দেওয়া হচ্ছে না, এই ধরনের কিছু অভিযোগ কিন্তু আমরা নারায়ণগঞ্জে বসে পেয়েছি এবং এটাও কিন্তু অভিযোগ ছিল। তো সব মিলে বলা চলে যে পরিস্থিতি এখন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা এবং তারা চেষ্টা করে যাচ্ছেন ঢাকা ঢোকার পথে কেউ যদি ঢুকতে বা বেরোতে না পারেন বিনা প্রয়োজনে। এখন আমরা চলে যাবো গাজীপুরে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। আজ শুনবো সেখানকার অবস্থান। সালেহীন, আগামী 2 তারিখে যে গাজীপুরের পোশাক কারখানা খোলার একটি তথ্য রয়েছে আমাদের কাছে। এই তথ্যে দেশের দূর দূরান্ত থেকে কিন্তু গত 3 দিন যাবৎ শ্রমিকরা গাজীপুরের দিকে আসছে, তাদের ঢল নেমেছে এই যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আজ সকালে আমরা গাজীপুরের যে প্রবেশ মুখ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকা, সেখানে আমরা অবস্থান করেছি। দেখেছি যে এই মহাসড়কের এক পাশে অর্থাৎ ময়মনসিংহে যাওয়ার দিকে যে লেন, সেখানে ময়মনসিংহের পুলিশ খুব টহল দিচ্ছে, কিন্তু অপর পাশে যে লেন রয়েছে অর্থাৎ ঢাকার দিকে যারা ময়মনসিংহ থেকে ঢুকছে সেই দিকে কিন্তু গাজীপুরের পুলিশের তেমন কোনো টহল আমরা লক্ষ্য করিনি। নির্বিঘ্নে শ্রমিকরা গাজীপুরের দিকে ঢুকছে, তবে তাদের অভিযোগ যে রাস্তায় গাড়ি কিংবা তাদের যে যানবাহন না থাকার কারণে তাদের আসতে অনেকটাই ব্যাক করতে হচ্ছে। কারণ হচ্ছে যে কারখানা থেকে বারবার তাদেরকে ফোন করা হচ্ছে যে 2 তারিখে শিল্প প্রতিষ্ঠান খোলা হবে, এর আগেই যাতে তারা তাদের স্ব বাসায় অবস্থান করে। আর এই গত 3 দিনে কিন্তু আজ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 554টি পোশাক কারখানা খোলা রয়েছে এবং এই পোশাক কারখানাগুলোর কয়েকটির মধ্যে শ্রমিকদের বিক্ষোভ রয়েছে, কারণ বেতনের দাবিতে চলছে। আর আমি একটি বিষয় যদি আরেকটি জানাই যে শ্রমিকরা আজকেও কিন্তু আমরা সকালে অবস্থান করে দেখেছি তাদের যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে এবং সেই সামাজিক দূরত্ব খুব যে মানা হচ্ছে এমনটা নয়। তারা সেই আগের মতোই গাদাগাদি করে কর্মস্থলে প্রবেশ করছে এবং বের হচ্ছে। তো এই পরিবেশে কিন্তু যদি চলতে থাকে তাহলে গাজীপুরের যে ঝুঁকিপূর্ণ করোনা অঞ্চল, সেই অঞ্চলটি কিন্তু একেবারে শঙ্কার মধ্যে থেকেই যায়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে রাজু। আজও গাজীপুরের বিভিন্ন কারখানায় যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পোশাক শ্রমিকরা, জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। এর আগে ঢাকার প্রবেশপথগুলোতে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহ। পোশাক কারখানাগুলো খুলে দেয়ায় আজও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ঢুকছেন শত শত মানুষ। বিআরডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় ভোর থেকে মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ফেরিগুলোতে গাদাগাদি করে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে 4 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। এই রুটে যানবাহন পারাপারের জন্য 17টি ফেরির মধ্যে ছোট বড় 4টি ফেরি চলাচল করছে। রাস্তায় আসতে অনেক সমস্যা হয়েছে, অনেক ভাড়া। চাকরি বাঁচানোর জন্য পেটের তাগিদে আমরা এই কষ্ট করে অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা এখন আমাদের গন্তব্যস্থানে আমাদের কর্মস্থানে যাচ্ছি। আমার অফিস থেকে ফোন করছে বারে বারে, তুমি তাড়াতাড়ি জয়েন করো, নাহলে তোমার সমস্যা হবে, চাকরি থাকবে না। অফিসে না গেলে বেতন দিবে না, বকেয়া বেতন রয়েছে এবং বলা হয়েছে যে যদি কালকে জয়েন না করা হয় তাহলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। করোনা ভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে পোশাক খাতের বন্ধ থাকা কারখানার শ্রমিকরা মোট বেতনের 60% পাবেন। আর যেসব কারখানায় যে কয়দিন কাজ হয়েছে সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের পুরো অর্থ পাবেন। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে পোশাক শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। সেই সাথে প্রস্তাব করা হয় ঈদের আগে নতুন করে কোনো শ্রমিক নেওয়া বা ছাঁটাই করা হবে না।
বৈঠকে পোশাক শিল্পের মালিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ সভাপতি রুবানা হক সহ পোশাক ব্যবসায়ী সংগঠনের নেতারা। আজ এ বিষয়ে চূড়ান্ত বৈঠকের কথা রয়েছে। পোশাক মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে আজ দ্বিতীয় দিনের বৈঠক হবে রাজধানীর মতিঝিলে শ্রম ভবনে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ। রাজু, পোশাক শ্রমিকদের যে বেতন এবং কার্যক্রম চালানোর জন্য যে প্রক্রিয়াগুলো চলছে এখন পর্যন্ত, সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে গতকালকে মালিক, শ্রমিক এবং শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। আজকেও দুপুর 12টায় আরেকটি বৈঠক আছে। সেই বৈঠক থেকে আসলে অনেক কিছুই জানা যাবে সিদ্ধান্ত ব্যাপারে, কিভাবে কারখানা খোলা থাকবে এবং কারখানা খোলা থাকলে শ্রমিকরা কি স্বাস্থ্যবিধি কিভাবে মানা হবে, এবং এই যে চলছে এপ্রিল মাসে, এই এপ্রিল মাসের বেতনটা আসলে কিভাবে দেওয়া হবে। গতকালকের মিটিং থেকে অনানুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্তের কথা জানা গিয়েছে, সিদ্ধান্ত না, যে আলোচনা হয়েছে সেই আলোচনার ভেতরে ছিল যে এপ্রিল মাসে শ্রমিকরা যারা কাজে যোগ দেবেন না কিংবা যে কারখানাগুলো বন্ধ আছে সেই শ্রমিক তাদেরকে 60% বেতন দেওয়া হবে, এবং যে কদিন কাজ হয়েছে সেই কাজ হওয়া কারখানা দিনগুলোতে পুরো বেতন দেওয়া হবে। এবং ঢাকার ভেতরের শ্রমিকরাই শুধুমাত্র এখন কাজে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কারখানার আশেপাশে যারা অবস্থান করছেন তারা কাজে অংশগ্রহণ করতে পারবেন, যোগ দিতে পারবেন, এবং ঢাকার বাইরে থেকে কোনো শ্রমিকের আসার দরকার নেই, তারা বেতন পেয়ে যাবে। কিছুক্ষণ আগে বিজিএমইর প্রেসিডেন্ট এটি আবারও কনফার্ম করছেন, আবারও জানাইছেন শ্রমিকদের জন্য যে ঢাকার বাইরে যারা অবস্থান করছে তাদেরকে ঢাকায় আসার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। তারা যে মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তাদের কাছে বেতন পৌঁছে দেওয়া হবে। এবং আজকের যে দুপুর 12টায় শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে যে আরেকটি বৈঠক আছে, সেখানে মালিক, শ্রমিক এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সবাই সেখানে থাকবেন, এবং সেখান থেকে আসলে এই মিটিং পরবর্তীতে আসলে অনেকটাই ডিসিশন জানা যাবে, সিদ্ধান্ত জানা যাবে। সেই সিদ্ধান্তগুলো কি, যেমন মে মাসে কিভাবে কারখানা খোলা থাকবে এবং যে পরিবর্তিত পরিস্থিতির সাথে কিভাবে কারখানা চালু করা হবে সেই বিষয়গুলো, এবং এখন পর্যন্ত যেসব অর্ডার আছে, যেসব কারখানায় কাজ আছে, কার্যাদেশ আছে সেই সব কার্যাদেশ সেই কাজগুলো শেষ করতে আসলে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কতটুকু তদারকি করা হবে, এই সব কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো শ্রমিকদের জানানো দরকার, যে বিষয়গুলো মালিকরা জানলে তাদের উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারে, এই সব বিষয়গুলো নিয়েই আসলে এখানে আলোচনা হবে। এবং সেই আলোচনার পরে প্রতিমন্ত্রী গতকালকে কথা বলতে চাননি, আজকে বৈঠক পরে তিনি কথা বলবেন। তো এইভাবে আমরা দুপুর 12টায় এখানে বৈঠক শুরু হবে, এবং এই বৈঠক কতক্ষণ চলবে ঠিক নির্ধারিত ওরকম কোনো সময়সীমা নেই, তবে বৈঠকের পরে কিছু সিদ্ধান্ত আসবে এরকম আশা করা যাচ্ছে। তো রাজু, আমার কাছে এখান থেকে এই ছিল। শ্রমিক নেতাদের নিয়ে আজ দ্বিতীয় দিনের বৈঠক হওয়ার কথা রয়েছে রাজধানীর মতিঝিলের শ্রম ভবনে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। করোনা ভাইরাসের প্রভাবে ভরা মৌসুমে খুলনা থেকে বন্ধ হয়ে গেছে কাঁচা পাট রপ্তানি। এছাড়া হিমায়িত বাগদা ও গলদা চিংড়ি রপ্তানিও প্রায় বন্ধ। ফেব্রুয়ারির তুলনায় মার্চে রপ্তানি অর্ধেকে নেমেছে। এর ফলে আপাতত কর্মহীন হয়ে পড়েছেন জুট প্রেস ও হিমায়িত চিংড়ি রপ্তানিকারক কারখানার 23,000-এর বেশি শ্রমিক। বিপাকে পড়েছেন রপ্তানিকারকরাও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে চীনে কাঁচা পাট রপ্তানি বন্ধ ডিসেম্বর থেকে, আর ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে রপ্তানি বন্ধ 1 মাসেরও বেশি। ফলে নগরীর দৌলতপুর, রেলিগেট, দিঘলিয়া ও ফুলতলা এলাকার 25টি জুট প্রেসের অধিকাংশই বন্ধ। খুলনা থেকে প্রতি বছর 9.5 লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়। আপাতত কর্মহীন 10,000 শ্রমিক পরিবারের দিন কাটছে অভাব অনটনে। বিপাকে পড়েছেন কাঁচা পাট রপ্তানিকারকরাও। সঙ্গত কারণে আমরা এমন একটা জায়গায় চলে গেছি, আজকে দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের রপ্তানিও নাই, আর আমাদের কাস্টমার সব বন্ধ। প্রধানমন্ত্রীও এই কাঁচা পাট রপ্তানিকারকদের প্রতি আন্তরিক। আমাদের খুব অনাহারে দুর্দিন কাটতেছে। এই অবস্থায় সরকার যদি আমাদের প্রতি একটু তাকাইতো তাহলে অনেক শ্রমিকরা বেঁচে যেত। ধস নেমেছে হিমায়িত চিংড়ি রপ্তানি খাতেও। খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানিকারক অধিকাংশ কারখানা থেকেই রপ্তানি বন্ধ রয়েছে 1.5 মাস।
ফলে কর্মহীন ২৬টি কারখানার ১৩,০০০-এরও বেশি শ্রমিক কর্মচারী। আর্থিক সংকটে পড়েছেন চিংড়ি রপ্তানিকারকরাও। এক্সপোর্টারদের সাথে আমরা বসেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি এখন যে চিংড়ি উৎপাদন হচ্ছে ওখান থেকে আমরা চিংড়ি কিনেন এবং প্রকৃত দাম দিয়ে কিনেন, যাতে উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। রপ্তানি আগের যে কন্ট্রাক্টগুলো আমাদের ছিল সেই কন্ট্রাক্টগুলো 99%ই ক্যান্সেল হয়ে গেছে। খুলনা থেকে গড়ে প্রতি বছর রপ্তানি হয় প্রায় ১,০০০ কোটি টাকার কাঁচা পাট এবং ২,৫০০ কোটি টাকার হিমায়িত চিংড়ি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কিশোরগঞ্জের হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বাম্পার ফলনেও খুশি হতে পারছেন না কৃষক। চলমান করোনা পরিস্থিতিতে চড়া মজুরি দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় ক্ষেতের ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের রিপোর্ট। কিশোরগঞ্জে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালী ধান, তবে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময় উত্তরাঞ্চল থেকে হাওরে ধান কাটতে আসেন হাজার হাজার শ্রমিক, তবে এবারের দৃশ্যটা ঠিক উল্টো। করোনায় থমকে আছে সারা দেশ, তাই চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এদিকে আগাম জাতের ৩৫ ভাগ ধান কাটা শুরু হলেও ব্রি ২৯ জাতের ৬৫ ভাগ ধানই কাটা শুরু হতে এখনো বাকি ১৫ দিন। রয়েছে আগাম বন্যার আশঙ্কা। এই অবস্থায় সময় মতো ধান কাটা নিয়ে উদ্বিগ্ন কৃষক। বাইরে থেকে শ্রমিক পাই নাই, না পাই তো আমরা নিজেই বাধ্য হয়েছি কাটতে। দিন পরে তো বন্যার পানি আয়রবো, এই জন্য আমরা কিছু এই জমি কাটতে উঠায় নেই। গত বছর ধানের কাঙ্ক্ষিত দাম পায়নি হাওরের কৃষক, তাই এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় সংসার খরচ ও ধার দেনা মিটাতে কাটার পরই জমির পাশেই কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন অনেকে। সরকারের প্রতি দ্রুত সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন তারা। ধানগুলা যে দামে বিক্রি কথা সেই দামে আমরা বিক্রি করতে পারতেছি না। এই বাজারে কিনতেছি আমরা ৭০০ টাকা দর। টার্গেট তুলে আমরা প্রতিদিন ৮ থেকে ৯০০ মণ ধান আমরা প্রতিদিন কিনি আর কি। আমরা তো বিপদগ্রস্ত আছি, কারণটা কি করোনা ভাইরাসের জন্য আমরা বেচতে পারি না ধানগুলা। বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পুরো পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের এই কর্মকর্তার। বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন 80% পেকে যায় তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। চলতি মৌসুমে কিশোরগঞ্জে ১,০৩,০০০ হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬,৬৭,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটার সবশেষ পরিস্থিতি জানাতে মিঠামইন উপজেলার আফসানপুর হাওর থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রতিনিধি নূর মোহাম্মদ। যাচ্ছি তার কাছে। নূর। জি রাজু, আপনি জানেন যে ১৩টি উপজেলা নিয়ে দেশের বৃহত্তম জেলা কিশোরগঞ্জ, আর এই কিশোরগঞ্জের বেশিরভাগই হাওর অধ্যুষিত। আর এই ১৩টি উপজেলার মধ্যে বিশেষ করে ইটনা, মিঠামুন এবং অষ্টগ্রামের পুরোটাই হাওর, যেখানকার বাসিন্দারা বছরে একটি মাত্র ফসল, বোরো ফসলের উপর নির্ভরশীল। আর একটি মাত্র ফসলকেই কেন্দ্র করে তাদের জীবন জীবিকা চালাতে হয়। এখন যে ভরা বৈশাখ, এর মধ্যে আমি এখন আছি কিশোরগঞ্জের যে মিঠামন উপজেলার আছানপুর হাওরে, যে হাওরে বিআর 28 জাতের ধান কাটা শুরু হয়েছে। হাওরে মূলত যে এই আগাম জাতের ধানটি কাটা শুরু হয়েছে, কৃষকরা কাটছেন যে ধানটি আগাম কাটা শুরু হয় হাওরে। আর যে B29 যেটা 65%, সেই ধানটা কাটতে আরো অন্তত 10 থেকে 15 দিন সময় লাগবে। আর সেটাই হাওরের মূল ফসল বোরো ধানের। আর হাওরে যে কৃষক ধান কাটা শুরু হলো, আপনি জানেন যে করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট তীব্র। প্রতি বছরেই দেশের বিভিন্ন অন্যান্য জায়গা থেকে হাওরের হাজার হাজার শ্রমিক আসে ধান কাটার জন্য, কিন্তু এবার করোনার কারণে এবং সামাজিক দূরত্বের কারণেই, যোগাযোগ ব্যবস্থার সংকটের কারণে হাওরের কৃষকরা আসতে পারছেন না। আর যে কারণে ধান কাটা নিয়ে সংকটে পড়েছেন কৃষক। চড়া মজুরি দিয়েও সময় মতো কৃষক শ্রমিক পাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে কৃষকরা একে অন্যের ধান কেটে দিচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে কিশোরগঞ্জ ৪ নির্বাচনী এলাকার যে সংসদ সদস্য, তার নেতৃত্বে ছাত্রলীগ, কৃষক লীগ সহ অন্যান্য সংগঠন কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন। আর যে কৃষকদের যে মধ্যে যে সংখ্যা দেখা দিয়েছে, এরই মধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস আছে, বন্যার পানি পাহাড় থেকে পাহাড়ি ঢল নেমে আসতে পারে, সেই আশঙ্কায় রয়েছে কৃষক। সময় মতো তারা
এই যে কষ্টে অর্জিত, কষ্টে বোনা যে ফসল, বোরো ধান, সেটি ঘরে তুলতে পারবেন কিনা, তাই নিয়ে তাদের মধ্যে সংকট দেখা দিয়েছে। আর বাজারে ধানের দামও কম। এই পরিস্থিতিতে অনেক কৃষকই জমির পাশে তাদের ভেজা ধান কম দামে বিক্রি করে দিচ্ছেন। কৃষকরা বলছেন যে গত বছর তারা ধানের খুব একটা দাম পাননি, দামের ন্যায্য মূল্য পাননি। আর এই কারণে কিশোরগঞ্জে এবার যে তো এই ছিল কিশোরগঞ্জ থেকে ধান কাটা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে হাওরের ধান কাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। নওগাঁর স্বাস্থ্য পরীক্ষার পর বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা হাওরে ধান কাটা শুরু করেছেন। গতকাল সকালে 40 জন শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুনুর রশিদ। কৃষকরা মাঠে ধান কাটা শুরু করেন। এর আগে ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে পুলিশের তত্ত্বাবধানে শ্রমিক নেওয়া হয় নওগাঁয়। চলতি বছর জেলায় 1,83,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। টিসিবির ট্রাক আসার আগে থেকেই অপেক্ষা ভোক্তাদের। তারা জানেন না ঠিক কখন এসে পৌঁছাবে সাশ্রয়ী মূল্যের পণ্য। তাদের অভিযোগ, দরকার না হলেও মানহীন পেঁয়াজ কিনতে বাধ্য করা হচ্ছে। যোগান স্বল্পতা রয়েছে ডাল ও খেজুরের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। নির্দিষ্ট দূরত্বে ইট স্যান্ডেলের টোকেন রেখে অপেক্ষা করছেন টিসিবির পণ্য কিনতে আসা ভোক্তারা। কয়েক ঘন্টার অপেক্ষার পরও জানেন না ট্রাক কখন আসবে। যারা মধ্যবিত্ত তাদের জন্য আমার মনে হয় সরকার সেভাবে চিন্তাই করতেছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি অনেক দিন পর আজকে এসে দাঁড়াইছি, তাও দেখেন স্যান্ডেল দুই পাশে রেখে দাঁড়ায় আছে। সকালে আসলে সে ইফতার পর্যন্ত সে যে টিসিবির পণ্যটা পাবে এটা কোনো নিশ্চয়তা নাই। করোনা পরিস্থিতিতে বাজার মূল্যের চেয়ে কিছুটা কমে পণ্য কিনতে নানা শ্রেণী পেশা ও আয়ের মানুষের দীর্ঘ লাইন দেখা যায় টিসিবির প্রতিটি ট্রাকের পেছনে। তাদের অভিযোগও রয়েছে বিস্তর। পচা হোক ইয়া হোক, খেজুর নিলে নিতে হবে, পেঁয়াজ নিতেই হবে, যে কোনো দ্রব্য নেবেন পেঁয়াজ নিতেই হবে। পচা আর বাধ্যতামূলক পেঁয়াজ নিতেই হবে। তবে জোর করে পণ্য বিক্রির অভিযোগে ট্রাক সেলের প্রতিনিধি বলছেন, কেউ নিতে না চাইলে জোর করা হচ্ছে না। পায় না এখানে যে বলে এটা হলো মিথ্যা কথা। কারণ এখানে 3টা গাড়ি, ওই পাশে ক্লাবে গাড়ি আছে, এখানে গাড়ি আছে, পায় না কিভাবে? আমি তো এই জায়গায় প্রত্যেক দিন মাল বিক্রি করতেছি। বুধবার থেকে টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ পাওয়া যাবে না বলে জানান ট্রাক সেলের এই প্রতিনিধি। 1 কেজি পেঁয়াজ দেয়, 300 কেজি পেঁয়াজ আনছি, পেঁয়াজ আজকে শেষ, আর পেঁয়াজ নেই, আবার আসলে দিবে। সাশ্রয় মূল্যে টিসিবির এই পণ্য বিক্রির কার্যক্রম ভোক্তাদের স্বস্তি দিলেও প্রায় সময় শোনা যায় নানা অভিযোগের কথা। এসব অভিযোগ আমলে নিয়ে বিপণন কাঠামো শক্তিশালী করার মাধ্যমে ভোক্তাদের ভোগান্তি কমাবে টিসিবি, এই প্রত্যাশা এখানে পণ্য কিনতে আসা সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলছে রমজানের টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম। এই মুহূর্তে ময়মনসিংহের কালীশঙ্কর গুহ রোড এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। যাচ্ছে তার কাছে। হারুন। ময়মনসিংহের ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির যে কার্যক্রম সেটি নিয়মিতই চলছে এবং প্রত্যেকটি ট্রাকে পণ্য সংগ্রহ করার জন্য মানুষের দীর্ঘ সারি। আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীতে যে কয়েকটি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হয়, সবগুলো ট্রাকেই আসলে প্রচুর মানুষের ভিড়, দীর্ঘ লাইন থাকে এবং প্রতিদিন যে পরিমাণ লাইন থাকে আসলে মানুষের ট্রাকের পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের যে দীর্ঘ সারি সেটি শেষ হয় না। এবং যারা একটু পরে আসেন বা শেষ দিকে আসেন তারা অনেকেই তাদের যে কাঙ্ক্ষিত যে পণ্য সেটি নিতে পারেন না। আমরা টিসিবির সাথে কথা বলেছিলাম। টিসিবি আমাদের জানিয়েছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 10টি ট্রাকে করে পণ্য বিক্রি হয় এবং সদর উপজেলায় আরও 3টি ট্রাকে করে ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রি হয়। প্রতিদিন সকাল 10টা থেকে এই পণ্য বিক্রি শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত ট্রাকে তাদের মালামাল থাকে ততক্ষণ পর্যন্ত তাদের বেচাকেনা চলে বলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয়, এখানে যে ট্রাকে করে যে পণ্য বিক্রি হয় সেই পণ্য বিক্রির যে মানুষের যে ভিড় বা মানুষের যে চাহিদা সেটি সামাল দিতে হিমশিম খেতে হয় যারা বিক্রেতা তাদের। এবং এখানে সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার যে বিষয়টি বলা হয়েছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে এটি বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু যারা ট্রাকে করে পণ্য বিক্রি করেন তারা প্রাণান্তকর চেষ্টার পরেও এই সামাজিক দূরত্ব আসলে সেভাবে ঠিক নিশ্চিত হচ্ছে না। আমরা যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলো যে
ময়মনসিংহ নগরীর কালীশঙ্কর গুহ রোড, এখানে 2টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। বারবার যারা বিক্রি করছেন বিক্রেতারা তাদের সামাজিক দূরত্ব তৈরি করার জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেটি নষ্ট হয়ে যায় এবং সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে তাদের পণ্য বিক্রি করার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো এখানে যারা পণ্য কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্তমান সময় করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ থাকা বা রমজানের কারণে জিনিসপত্রের যে চাহিদা তৈরি হয়েছে সেই অনুযায়ী বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তো সেই বেড়ে যাওয়ার কারণে এখন এখানে এসে তারা সাশ্রয়ীভাবে তাদের পণ্য সেটি সংগ্রহ করতে পারেন, যার কারণে তারা এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা এখানে তাদের পণ্য সামগ্রী সেটি সংগ্রহ করে থাকেন। যার কারণে আমরা দেখছি যে সকাল 10টা থেকে এখানে বেচাকেনা শুরু হলেও মানুষ 7টা 8টা থেকে এসে যে জায়গাগুলোতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হয় সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত ট্রাক না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকেন এবং বেলা যতই বাড়তে থাকে সেই মানুষের পণ্য সংগ্রহের যে লাইন সেটি বাড়তে থাকে। তো এখানে আমরা খবর নিয়েছি এখানে চিনি এবং ডাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং সয়াবিন প্রতি কেজি 80 টাকা এবং খেজুর 120 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যা বাজার মূল্যের চেয়ে অনেক কম। এবং এই কম থাকার কারণে এবং টিসিবির যে পণ্যগুলো সেই পণ্যের মান ভালো হওয়ার কারণে মানুষের এখানে অনেক আগ্রহ আছে। তবে এখানে যারা আসছেন তারা বলছেন যে 10টি ট্রাকে করে সিটি কর্পোরেশন এলাকাতে পণ্য বিক্রি করা হচ্ছে সেই সংখ্যা আরও বাড়ানো গেলে হয়তো মানুষের যে ভিড় বা দীর্ঘ সারি সেটি কমবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সর্বশেষ। করোনার প্রভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন যশোরের পরিবহন শ্রমিকরা। বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিলেও এই দুর্যোগকালে তারা পাশে পাচ্ছেন না সমিতির নেতাদের। শ্রমিক নেতাদের দাবি, সমন্বয়হীনতার কারণে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তের কারণে বাসের চাকা ঘোরেনি 1 মাস হয়ে গেছে। টার্মিনালগুলোতে সারি দিয়ে ফেলে রাখা হয়েছে দেশের প্রতিটি প্রান্তকে সংযোগকারী বাসগুলো। ফলে বাসের চাকার সাথে জড়িত চালক, হেল্পার, সুপারভাইজার সহ সংশ্লিষ্টদের জীবন জীবিকাও থেমে গেছে। পরিবার পরিজন নিয়ে এখন অনেকটাই অভুক্ত এ পেশার মানুষগুলো। শ্রমিকরা বছরের পর বছর সমিতির কল্যাণ ফান্ডে চাঁদা দিয়েছেন, কিন্তু এ দুর্যোগে পাশে পাচ্ছেন না কাউকে। এই 1 মাস আমাদের গাড়ি বন্ধ, আমরা আমাদের না খেয়ে আমরা আসি ফ্যামিলি সহ। গাড়ির হেল্পার ছিলাম, 300 টাকা আয় হতো ডেলি, এখন সেটা তো বন্ধ হয়ে গেছে। তারপরে আমার জীবন চাকা বন্ধ হয়ে গেছে, খুব অভাব কষ্টে যাচ্ছে। কত শ্রমিক এখানে আমরা না খাইয়ে আজকে রাত দিন এই রাস্তায় স্ট্যান্ডে পড়ে রয়েছি স্যার, আমাকে কেউ দেখার মতন কেউ নেই। এই দুঃসময়ে যে আমাদের কাছে থাকবে কেউ, কোনো নেতৃবৃন্দ, তারা এখনো আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আমাদের পাশে এসে দাঁড়ায়নি। শ্রমিক নেতাদের দাবি, সমন্বয়হীনতার কারণেই বিরাজ করছে এ দুরবস্থা। সংগঠনের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আপনার সমন্বয়ের অভাবে শ্রমিকের জন্য কোনো কিছু করা যাচ্ছে না। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন তারা শ্রমিকের কল্যাণেই চাঁদার টাকা ব্যয় করেছেন। বর্তমানে যে সমস্যা তাতে শ্রমিকদের রক্ষায় সরকারি সহায়তা জরুরি। যশোর জেলা প্রশাসন মহোদয়ের কাছে বারবার চেষ্টা করতেছি শ্রমিকদের ত্রাণের জন্য। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, একটু সুদৃষ্টি দেয়, তাহলে শ্রমিকরা বেঁচে থাকবে। জেলার 18টি রুটে প্রায় 2000 বাস চলাচল করে। এসব বাসে কর্মরত রয়েছেন প্রায় 11,000 শ্রমিক। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা সংকটে লিজের কিস্তি, রক্ষণাবেক্ষণ ও ব্যাংক ঋণের ব্যয় সামাল দিতে পারছে না বিমান সংস্থাগুলো, আলাদা প্রণোদনা প্যাকেজ দাবি। বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা এপ্রিল মাসে পাবেন বেতনের 60%। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত, আজও পরবর্তী করণীয় নিয়ে বসবেন দুপক্ষ। করোনা পরিস্থিতিতে রপ্তানি বন্ধ থাকায় দিশেহারা খুলনার পাটকল শ্রমিকরা, বিপাকে চিংড়ি চাষিরা, কর্মহীন 23,000-এর বেশি শ্রমিক। এবং কিশোরগঞ্জে বোরোর বাম্পার ফলন হলেও নেই ধান কাটার শ্রমিক, ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা। নওগাঁয় কাজ শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা কৃষি শ্রমিক। এ ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।